আজ যেন একটু অন্যরকম। ঘুম চোখ খুলে বাইরে আসতেই দেখতে পেলাম 2 হাত ছাড়া 3-4 জন করে মানুষ দাঁড়িয়ে কিছু একটা আলোচনা করছে। চোখে মুখে তাদের ভয়ের ছাপ। হালকা করে কান পাতলাম। পুরোটা শুনতে না পেলেও শুনতে পেলাম দানবী পাইন গাছের সম্পর্কে কিছু একটা বলছে। আমি আমার টুরিস্ট গাইড দাদাকে ডেকে জিজ্ঞেস করলাম, দাদা, দানবী পাইন গাছের চক্করটা কি বলবে? গাইড দাদা আমার দিকে একটু তাকিয়ে ভয়ার্থভাবে গাইড দাদা বলতে লাগলো, দানবী পাইন গাছে গতকাল এক প্রেমিক প্রেমিকা যুগলকে কেউ একই সাথে মেরে ঝুলিয়ে রেখে দিয়েছে। আমি শুনে আঁতকে উঠলাম। বললাম, কেন? আর কেই বা মারল? খুন নাকি? তখন গাইড দাদা বলল, না গো, এ কোনো অদৃশ্য শক্তির কাজ। এরকম আগেও হয়েছে, তবে কে করে আর কেনই বা করে আমরা কিচ্ছু জানি না। তখন আমি বললাম, আমি একবার যদি যাই ওখানে নিয়ে যাবে? কত দূর ওই জায়গাটা? গাইড দাদা বলল, নিয়ে যাব, তবে এই গ্রামে তুমি ঢুকতে পারবে না। এখানে শহরের মানুষ আসতে পারে না, আর এই গ্রামের মানুষ শহরে যেতে পারে না। এমনকি এ গ্রামের কেউ প্রেমের বন্ধনেও আবদ্ধ হতে পারে না, তাহলেই খুন হয়ে যেতে হয়। এই খুন কে করে, কেনই বা করে, কেউ জানে না। তবে এ যেন রোজকার গল্প হয়ে দাঁড়িয়েছে। বলে গাইড দাদা চুপ করে গেল। আমি সব শুনে কিছুটা বিস্মৃত হলাম। এরপর দানবী পাইন আর মায়াবী এই গ্রামের কথা সব শুনে বেশ কৌতূহল হলো আমার। গ্রাম সম্পর্কে আরও কিছু জানার ও দেখার আগ্রহ দেখালাম এবং গাইড দাদাকে বললাম, এই গ্রামটি দেখতে চাই আমি সামনে থেকে, আর এই অদ্ভুত নিয়মের কারণটাও জানতে চাই। তুমি ব্যবস্থা করো। তখন গাইড দাদা বলল, ঠিক আছে, গ্রামটা তোমাকে পাহাড়ের ওপর থেকে দেখাতে পারি। আমি বললাম, তাতেই চলবে বলে বেরিয়ে পড়লাম এবং শুনতে লাগলাম মায়াবী গ্রাম ও দানবী পাইনের গল্প। গাইড দাদা বলতে শুরু করলো, পাহাড়ি গ্রাম খাপড়া, অপরূপ মনোমুগ্ধকর ছবির মতো গ্রামটি। তারই কোলে ছোট্ট একটি ফুল হাসতে খেলতে বড় হতে থাকে। তার নাম তিয়াশা। গ্রামের প্রাণ হলো তিয়াশা। বাবা কাজ করতেন বিশম্বর বাবুর চা ফ্যাক্টরিতে, আর মা কাজ করতেন চা বাগানে। বেশ হাসি খুশি পরিবার। তিয়াশা মায়ের সাথে প্রায় দিন চায়ের বাগানে যেত, আর ছোট্ট তিয়াশা মিষ্টি কথা ও দুষ্টুমিতে মাতিয়ে রাখত সবাইকে। হঠাৎ একদিন এক অভিশপ্ত দিনে নিমেষেই সব কিছু উলট পালট হয়ে গেল। দিন মা মিনতি দেবীর সাথে তিয়াশা চা বাগানে আসে, আর খেলতে খেলতে তিয়াশা এক পাহাড়ের খাদে চলে যায়। আর তিয়াশার মা মিনতি তিয়াশাকে বাঁচাতে গিয়ে পাহাড়ের সেই খাদ থেকে পড়ে যায় নিচে। অনেক খোঁজার পরেও না পাওয়ায় বাবা অমলকে খবর দেওয়া হয়, আর এই খবর পেয়ে তিয়াশার বাবা ফ্যাক্টরি থেকে তাড়াহুড়ো করে আসতে গিয়ে পথে অ্যাক্সিডেন্ট করে ও চোখ দুটো হারায়। নিমেষেই যেন কালো মেঘে ছেয়ে যায়। পাহাড় ভেঙে পড়ে বাবা অমল ও মেয়ে তিয়াশার জীবনে। শুরু হলো বাবা মেয়ের একসাথে পথ চলা। সামান্য কিছু জমানো টাকা এবং বিশম্বর বাবুর ফ্যাক্টরি থেকে সামান্য কিছু ক্ষতিপূরণের টাকা নিয়ে কোনো রকম সংসার চলতো তাদের। আর ওদের দেখাশুনো করত মানদা খুড়ি, পাড়ার এক কাকিমা, তিয়াশার আদরের ঠাই। মানদা খুড়ির 3 কুলে কেউ নেই। যখন থেকে জ্ঞান হয়েছে এই পাহাড়ে থেকে গেছে মানদা খুড়ি। খুড়ি বলতো কেউ নাকি তাকে ছোটবেলায় এই পাহাড়ে ফেলে গেছিল। ছোট থেকে একাই বড় হওয়া মানদা খুড়ির তাই অনাথ অসহায় দরিদ্রদের প্রতি এক আলাদাই টান। যাই হোক, এভাবে বেশ কয়েক বছর কেটে যায়। তিয়াশার বয়স তখন 16, 10ম পাস। তিয়াশা বুঝতে শেখে সংসার টানার মতো সংসারে অর্থভাণ্ডার রিক্ত। মানদা খুড়িরও বয়স হয়েছে, কর্মক্ষমতা নেই বললেই চলে। তাই পড়াশোনা ছেড়ে সংসারের ভার নিতে মায়ের মতো চায়ের বাগানে কাজ নেয় তিয়াশা। সেখানেই পরিচয় হয় সবুজের সাথে। সবুজ চা বাগানের ম্যানেজারের ছেলে। রোজ দেখা হতো তাদের, হতো ছোটোখাটো খুনসুটিও। আর ঠিক এইভাবেই তাদের মধ্যে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। এবং সবুজ জানতে পারে যে তিয়াশার বাবা চোখে দেখতে পায় না। তিয়াশা তাই তার চোখের চিকিৎসার জন্য টাকা জমায় এবং সংসার চালানোর জন্যও তিয়াশাকে প্রচুর খাটতে হয়। এদিকে সবুজ ছিল চা বাগানের ম্যানেজারের ছেলে। তিয়াশা শুধু
এইটুকুই জানতো, এর বেশি কিছু জানতো না। সবটুকু নিয়ে তাদের ভালোবাসা বেশ আদরে আবদারে গভীরতা ও পূর্ণতার দিকে এগোতে থাকে। এদিকে ধীরে ধীরে তিয়াশা সবুজের এই সম্পর্কের কথা ম্যানেজারের কান পর্যন্ত পৌঁছে যায় এবং ম্যানেজার তিয়াশাকে ডেকে পাঠায় এবং বলেন এই অসমতুল্য প্রেম মেনে নেওয়া তার পক্ষে সম্ভব না বলে টাকা দিয়ে সবুজের জীবন থেকে সরে যেতে বলেন। তিয়াশা টাকা নিতে রাজি না হওয়ায় ম্যানেজার তিয়াশার কাজ ছাড়িয়ে দেয়। এদিকে সবুজও বাড়ি থেকে বেরিয়ে আসে, দুজনে মিলে অন্য চা বাগানে কাজ নেয়। বেশ চলছিল তাদের। অনেক সময় অনেক সমস্যার সম্মুখীনও হতে হয় সবুজের বাবার কারণে, কিন্তু সমস্ত প্রতিকূলতার মধ্যেও টিকে ছিল তারা। বেঁচে ছিল তাদের ভালোবাসা, বেঁচে ছিল তাদের স্বপ্ন। তাদের স্বপ্ন ছিল এই খাপড়া গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাবে, পা দেবে শহরের মাটিতে। সেখানে দুজনের সংসার গড়বে, সাজাবে নিজের ঘর, নতুন করে বাঁচবে তারা। তিয়াশার বাবার চোখের অপারেশন করাবে। এক বুক স্বপ্ন নিয়ে তিয়াশার সংসার খরচ বাঁচিয়ে তিল তিল করে টাকা জমাতে থাকে। এদিকে সবুজও কলেজ করতে থাকে। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর সবুজের ব্যবহার যেন একটু অস্বাভাবিক মনে হতে থাকে তিয়াশার। এমনকি মাঝে মধ্যে এড়িয়ে যেতেও দেখা যায় তিয়াশাকে। তিয়াশা ভাবলো হয়তো কাজের প্রেশার সাথে পড়ার চাপ সবুজ হয়তো টানতে পারছে না, তাই এমন অস্বাভাবিক ব্যবহার করছে। তাই তিয়াশা সবুজকে বলল, তোমাকে চা বাগানে যাওয়ার দরকার নেই সবুজ, আমি না হয় আর একটু কষ্ট করে নেব, তোমার ভাগের কাজটাও সেরে নেব, তুমি শুধু পড়াশোনাটাই করো মন দিয়ে। সেই মতো সবুজ আর কাজে যেত না, কিন্তু তিয়াশার ওপরে দিকে বেশ চাপ পড়ে গেল। প্রায় দিন সবুজও বলতো আমার এটা লাগবে ওটা লাগবে বলে টাকা ফোটাতো, টাকা নিত তিয়াশার কাছ থেকে। তিয়াশাও কোনো কথা না বলে এই ভেবে দিয়ে দিত হয়তোবা সবুজের কলেজে টাকা লাগবে, তাই প্রায়ই সবুজ তিয়াশার বাবার ওষুধ কেনার টাকা থেকেও টাকা কেটে রাখত ওষুধ কম করে এনে। এই ব্যবহারগুলো বেশ কয়েকদিন তিয়াশার নজরে এসেছে। যাক, হঠাৎ একদিন সন্ধ্যায় তিয়াশা সবুজের কাছে যায়। যেহেতু ওরা এখনো বিয়ে করেনি, তাই সবুজ থাকতো একটু দূরে মানদা খুড়ির বাড়িতে। তিয়াশা বাড়িতে ঢোকার আগে কিছু কথা শুনতে পেয়ে থমকে যায় এবং শুনতে পায় সবুজ যেন কারোর সাথে খুব হেসে হেসে কথা বলছে আর বলছে, কাল 3 মাথার পাহাড়ে পাইন গাছের তলায় এসো, কথা আছে। দিয়ে বলছে, এই একটা দাও, দেবে তো, আমি কি তোমার কেউ না? কথাগুলো শুনে তিয়াশার যেন কেমন একটা শোনালো, সাথে কষ্টও হচ্ছিল খুব। তিয়াশার চোখের জল মুছে সোনা মুখ করে ঘরে ঢুকলো আর বলল, কি করছো সবুজ, কে ফোন করেছে? তিয়াশাকে দেখে সবুজ চমকে যায় এবং তাড়াতাড়ি করে ফোনটা কেটে বলে, না কেউ না, কলেজের বন্ধু। বলেই তিয়াশাকে জিজ্ঞেস করলো, তুমি এই সময় এখানে কি করছো, কিছু বলবে? তিয়াশা বলল, না তেমন কিছু না, আজ দেখলাম ব্যাংক থেকে বেশ কিছু টাকা তোলা হয়েছে, তুমি কি তুলেছ? কই, আমাকে তো বলনি, কারণ কার্ড এবং পাসওয়ার্ড দুটোই তো তোমার কাছে। আচ্ছা, এতগুলো টাকা তোমার কিসের জন্য লাগবে, তুমি বললে না তো? সবুজ একটু থমকে যায়, এরপর অনায়াসে তিয়াশাকে হাসতে হাসতে বলল, আরে তোমাকে বলা হয়নি, আসলে একটা চাকরির কল এসেছিল, সেখানে অল্প কিছু টাকা দিলেই চাকরিটা আমার হয়ে যাবে, তোমাকে সারপ্রাইজ দিতে তাই বলিনি, বলে ঝপ করে জড়িয়ে ধরে তিয়াশাকে আর বলতে থাকে, আমাদের স্বপ্ন সত্যি হতে চলেছে তিয়া, আমার চাকরিটা হয়ে গেলে কিছুদিনের মধ্যেই আমরা শহরে চলে যাব। তিয়াশাও জড়িয়ে ধরল, ঠিক কথা, কিন্তু আজ যেন সবুজের কথাগুলো সত্যি বলে বা হৃদয় থেকে বলছে এটা মনে হচ্ছে না। তবুও তিয়াশা সবুজকে বলে ওঠে, ও তাই, আচ্ছা ভালো কথা, তো চাকরিটা হবে কবে, জয়েন কিভাবে, আর কিসেরই বা চাকরি, কোথায় সেটা? সবুজ তখন কথাটা এড়িয়ে গিয়ে বলে ওঠে, বলবো বলবো সব বলবো, এই তো আর বেশি দিন না, ওটা না হয় তোমার জন্য সারপ্রাইজই থাক। বলে গালের ওপর পড়ে থাকা চুলটা সরিয়ে তিয়াশার ঠোঁটে ঠোঁটটা ছোঁয়াতে যাবে, ঠিক এমন সময় তিয়াশা বলে ওঠে, ওই দুষ্টু, আর তো কটা দিন, তোমার চাকরিটা হয়ে গেলে আমরা তো খুব তাড়াতাড়ি এক হব,
বলে সরে গিয়ে সবুজের বিছানাটা ঝেড়ে বালিশটা সাইজ করে সবুজকে বলল, শুয়ে পড়ো, রাত জেগো না, আমি এলাম, বাবা একা রয়েছে, বলে চলে যায়। এবং বাড়ি ফিরে শুয়ে শুয়ে সবুজের ফোনের কথাগুলো ভাবতে থাকে এবং বেশ কয়েকদিনের অস্বাভাবিক ব্যবহার, সবুজের ফোনে কথা বলতে বলতে চমকে যাওয়া, সব কিছু তিয়াশাকে অনেকটাই ভাবিয়ে তুলেছে এবং না চাইতেও সন্দেহর ডানা বেঁধেছে। এরপর পরের দিন সবুজ যাকে কলেজ শেষে ডেকেছিল 3 মাথার পাহাড়ে সেই পাইন গাছের নিচে, ঠিক সেই একই সময়ে তিয়াশাও পৌঁছে যায় সেখানে এবং আড়াল থেকে দেখে একটি মেয়ে এসেছে সবুজের সাথে দেখা করতে। এরপর তিয়াশা দূর থেকে দেখে সবুজ ওই মেয়েটাকে একটা আংটি পরিয়ে দিল এবং যেভাবে কথা বলছে তিয়াশার আর বুঝতে বাকি রইল না। তিয়াশা সোজা এসে সবুজকে জানতে চাইল, সবুজ ও কে? সবুজ তিয়াশাকে দেখে খুব রাগ করে এবং তন্নুকে বলে, তুমি একটু এসো, আমি ওকে বাড়ি পৌঁছে দিয়ে তোমাকে ফোন করছি, বলতে তন্নি চলে যায়। সবুজ তিয়াশাকে বোঝাতে যায়, ঠিক এমন সময় তিয়াশা বলে ওঠে, থাক, আর আমাকে কিছু বোঝাতে হবে না, আমি যা বোঝার বুঝে গেছি, বলে পেছন ফিরে চলে যেতে যাবে। ঠিক এমন সময় তিয়াশাকে ধরতে যাওয়ার নাম করে ওই পাহাড় থেকে ধাক্কা দিয়ে দেয় সবুজ। তিয়াশা পাহাড় থেকে পড়ে যায় ঠিকই, কিন্তু এক পাইন গাছের ডালে তার ওড়না আটকে ঝুলে রয়ে যায়। তিয়াশা খুব আর্তনাদ করে, সবুজের হাতে পায়ে পড়ে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকে, বলে, আমার অন্ধ অসহায় বাবা আছে, সবুজ আমাকে বাঁচিয়ে নাও, আমাকে বাঁচিয়ে নাও। সবুজ কোনো কথায় কর্ণপাত না করে নাটকীয়ভাবে হাসতে হাসতে একটা পাইন গাছের ডাল নিয়ে তিয়াশাকে বাঁচানোর জায়গায় ওড়নাটাও পাইন ডাল থেকে ছাড়িয়ে দেয়, আর সাথে সাথেই তিয়াশা নিচে পড়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায় তার দেহ, থেতলে যায় তার মাথা। 2-3 দিন খোঁজ না পেয়ে তিয়াশাকে গ্রামের সবাই খুঁজতে বের হয়। ততক্ষণে তিয়াশার ছিন্ন ভিন্ন দেহ চিতার পেটে, আর পরনের জামা কাপড় দেখে গ্রামের মানুষরা তাই অনুমান করে। ততক্ষণে সবুজ তিয়াশার সমস্ত জমানো টাকা নিয়ে পালিয়ে যায় শহরে, আর সেই থেকে ওই খাপড়া গ্রামে নিষিদ্ধ বিয়ে ও প্রেম, এমনকি প্রেমিক প্রেমিকা যুগল ভালোবাসার বন্ধনে আবদ্ধ হলেও তাদের 2 জনকে অদ্ভুতভাবে ঝুলে থাকতে দেখা যায় ওই দানবী পাইন গাছে। কে মারে, কখন মারে, পুরোটাই ধোঁয়াশা। আজও ওই গ্রামের লোক শহরে যেতে পারে না এবং শহরের লোক গ্রামে আসতে পারে না। অদ্ভুত ভয় আর অস্বাভাবিক মায়া এই গ্রামকে আজও ঘিরে রাখে, আর মাঝে মাঝে ওই 3 মাথার পাহাড় আর ওই দানবী পাইন কেমন মায়াবী হয়ে ওঠে।